সর্বপ্রথমে সন্ত শিরোমণি গুরু রবিদাসজির চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। রবিদাসিয়া সমাজে জন্মগ্রহণকারী অসংখ্য মহাপুরুষ গুণীজনদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এবং আজকের এই সভায় উপস্থিত রাত 2টোর সময় সিরাজগঞ্জ জেলা এবং বাংলাদেশের আরও বিভিন্ন জেলা থেকে আগত এই মহামণ্ডলে প্রত্যেককে আমার পক্ষ থেকে গ্লোবাল রবিদাসিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন, অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন, রবিদাসিয়া মহাসংঘ, এই সমস্ত সংগঠন বা যত রবিদাসের সমাজের মানুষ আছে ইন্ডিয়া বা বিশ্বের অন্যান্য যেখানে আমার পরিচিত ভাইয়েরা, দিদিরা, দাদারা, সকলের পক্ষ থেকে বাংলাদেশের রবিদাস সমাজকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কোনো প্রবচন দিতে আসিনি আজকে, আপনাদের সঙ্গে আমার নিজের চিন্তা ভাবনা কিছু, সেই জিনিসগুলো জাস্ট একটু আলাপ আলোচনার মাধ্যমে একটু শেয়ার করব নিজেদের মধ্যে। বিষয়টা হচ্ছে, বারবার আমাকে বলা হচ্ছিল যে আপনি চামার কেন লেখেন নামের সঙ্গে। এটা একটা সবার মনের মধ্যে প্রশ্ন, ওটাতে আমি অবশ্যই আসব। তার আগে একটু আমি বলার নিজের চিন্তা ভাবনা বললাম না, বলবো কোনো বক্তব্যের আকালে না, নিজের জাস্ট কথাবার্তার মধ্যে আলাপ আলোচনা চালাতে চাই। যে আমি ইন্ডিয়া থেকে ছুটে চলে এসেছি বাংলাদেশে সিরাজগঞ্জে, গতকাল ছিলাম টাঙ্গাইলে, তারপরে মধুপুর, তার আগের দিন ছিলাম ঢাকা, নরসিংদী, বিভিন্ন জেলায়। আগামীতে আবার এই ময়মনসিংহে যেতে হবে, বরিশাল যেতে হবে, জয়পুরহাট যেতে হবে। বিভিন্ন জায়গায় যাওয়ার যে এই যে অনুপ্রেরণা, এই যে ইচ্ছা মনের মধ্যে যে হ্যাঁ বাংলাদেশে যাই, বিভিন্ন জেলায় যতদূর পারি চেষ্টা করি গুরুজির বাণী, সমাজের যে চিন্তাধারা, সমাজের যে দিশা নির্দেশনা আমি যতটুকু উপলব্ধি করেছি, সেটা আমার যারা সমাজের মানুষ আছে তাদের কাছে যদি আমার পৌঁছানোর মাধ্যমে তারা যদি একটু বেশি আগ্রহী, উৎসাহিত হয়ে সমাজটাকে একটু আগিয়ে নিয়ে আসার জন্য এগিয়ে আসে, সেই আশা নিয়ে এসেছি আমি। এই যে প্রেরণা, এই প্রেরণা কিন্তু আমার সমাজ থেকে, আমার গুরুজি থেকে। কারণ একটা লড়াই চলছে, এই লড়াই আজকের না, সামাজিক, সাংস্কৃতিক, কালচারাল লড়াই। আমরা যারা সমাজের একদম বঞ্চিত, নিপীড়িত, পিছিয়ে, শিক্ষা দীক্ষা, অর্থ, সংস্কৃতি সমস্ত দিক থেকে সমাজের একদম নিচে মানুষের মধ্যে ভারতবর্ষীয় যে উপমহাদেশীয় অঞ্চল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এই সম্পূর্ণ এরিয়াতে মানুষদের মধ্যে যদি সব থেকে, যদি পশুর থেকেও খারাপ কেউ থাকে, সে হচ্ছে চামার বা মুচিদা। একটা পুকুরে যে ঘাটে ব্রাহ্মণরা স্নান করে থালা বাসন মাজে, সেই জল খায় ঘাটের থেকে তুলে, সেই ঘাটে যদি কোনো কুকুর নেমে জল খেতে পারে, আমাদের চামার বা মুচির সেই ঘাটে নেমে জল খাওয়ার অধিকার ছিল না। তাহলে পশুর থেকেও তো খারাপ আমরা, মানুষ না, আমরা মানুষ তো নয়, পশু না, কি তাহলে আমরা কেন? আমাদের এই দুর্দশা, সমাজের মানুষের কাছে আমাদের এত জঘন্য, নোংরা কেন? আমরা কেন, আমাদের প্রতি এত ঘৃণা? আমি বলছিলাম যেখানে যাই আমি বারবার একটা কথাই বলি, চামার কথা যদি শুনি, আমাকে কারোর বলতে হবে না যে ভাই তুই চামার, তুই মুচি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে দুজনে আলাপ আলোচনা করছে, করতে করতে কেউ একজনকে বলে দেয় ছোট জাত, চামারদের মতন, মুচিদের মতন ব্যবহার। আমাকে বললো না, অন্য লোককে বললো, কিন্তু কথাটা আমার কানে আসার পরে সারা শরীর যেন একটা শিহরণ লেগে যায়। তাই এরকম বলে মনে হয় যেন একটা কারেন্টের শক খেয়েছি, গা ধর করে ঘামতে থাকে, তাই না? হৃৎপিণ্ড হঠাৎ করে ধক 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 করে বেড়ে যায়, তাই না? শরীর একদম হালকা হয়ে যায়। আর সামনে যদি কেউ বলে তাহলে চোখ মুখ বেরিয়ে মারবে কি আমিই দুর্বল হয়ে যাই। এইরকম একটা সিচুয়েশন তৈরি হয় চামার বা মুচি শব্দ শোনার পরে। আর একটা ভয় কাজ করে, যদি ওই লোকটা জেনে যায় যে আমি চামার, আমি মুচি, তাই না, তাহলে হয়তো আমার প্রতি তার একটা দৃষ্টিভঙ্গি খারাপ আসতে পারে।
সমাজের মধ্যে যারা আমাদের শিক্ষিত, বারবার শিক্ষার কথা বলা হচ্ছিল, সমাজের মধ্যে আমাদের যারা একটু শিক্ষিত, অনেক লেখাপড়া শিখেছে, চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করে একটু টাকা পয়সা জোগাড় করেছে, তারা তো এই জাতির থেকে পালাতে পারলে বাঁচে। আমরা ছেলে মেয়েকে খেয়ে না খেয়ে পড়াশোনা শিখালাম, ছেলে একটা স্কুলে মাস্টারি চাকরি পেয়ে গেল, বা একটা কোনো একটা ভালো সরকারি অফিসারের পদে চাকরি পেয়ে গেল, সে চেষ্টা করবে কবে গ্রাম থেকে পাড়া থেকে পালাবো, তাই তো নাকি? একটু আগে যে বাবুলদা বলছিল ওই জাতের নামের পিছনে যে রবিদাস, এই সমস্ত নামগুলো আমাদেরকে চিনিয়ে দেয়, এইটার জন্যই আমাদের উপরে ঘৃণাটা আসে, এইটার জন্যই আমাদের সমস্যা হয়ে যায়। তার মানে তো জাতির থেকে পালানোর চেষ্টা করছি, তাই তো নাকি? ওইটা সমস্যা হয়ে যাচ্ছে, লোকে জেনে যাচ্ছে চামার মুচি। পালানোর চেষ্টা বহু মানুষ করেছে, শুধুমাত্র বাংলাদেশে এখন নতুন কয়েকজন ভাবছে, চিন্তা ভাবনা আজকের নয়। বিহার, উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের এই অঞ্চলগুলোতে বিশাল আন্দোলন শুরু হয়েছিল। রবিদাস, চামার, মুচি যেসব টাইটেল আছে সব হটিয়ে দাও, যে নামের শেষে কুমার জুড়ে দাও। রবিদাস রাখবো না, তাহলে তো চামার ধরতে পারবে না, কুমার দিয়ে দিলাম। বিশাল ট্রেন, সেই সময় নায়ক নায়িকা পর্যন্ত নাম চেঞ্জ করে ফেলেছিল। অক্ষয় কুমার, আদৌ কি ওর অক্ষয় কুমার টাইটেল নাকি? নাম অক্ষয় কুমার। আপনাদের হয়তো অনেকেই চিনে থাকবেন দিলীপ কুমার। দিলীপ কুমার, সে থরি কেউ দিলীপ কুমার নাকি? ও তো একটা মুসলিম ছিল, সেও নাম পরিবর্তন, মানে কুমারের এত জোয়ার এসে গেছে, সবাই নামের পিছনে কুমার লিখে দিয়েছে। এখনো পর্যন্ত যাবেন, তাদের পূর্বপুরুষ ছেলেমেয়েরা এখনো সবাই কুমারই চালিয়ে যাচ্ছে। তাহলে কি যে কুমারগুলো হয়েছে, তারা কি সে চামার মুচি থেকে পালাতে পেরেছে? বিহারে যান, এখনো দেখবেন এই চামার মুচি নিয়ে বিরাট মারামারি শুরু হয়ে যায়। বহু ছেলেকে ধরে রাস্তায় মেরে দিচ্ছে, কেউ কারোর বাড়ির সামনে গেলে জুতো খুলে মাথায় নিয়ে যেতে হচ্ছে। এখনো ঘটছে এসব ঘটনা, অহরহ আন্দোলন চলছে, তার জন্য প্রতিবাদ হচ্ছে, জেল হচ্ছে, শাস্তি হচ্ছে। আবার ফিনান্সিয়ালি যারা খুব ডিপ্রেসড, অনেক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, গরিব, খাওয়া হয় না, সেসব মানুষগুলো বাধ্য হয়ে বাবুদের সামনে প্রতিবাদ করতে পারে না। এরকম ঘটনাও ঘটছে। তাহলে পালিয়ে যাওয়ার ব্যাপার, টাইটেল বাদ দিয়ে দেওয়ার ব্যাপার আগে থেকে, বহুদিন আগে থেকে চলছে, কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। তাহলে আমি যদি বাংলাদেশে আবার কিছু লোক চেঞ্জ করে ফেলি, তাহলে সেই আমি একই পর্যায়ে, সেই একই আন্দোলন একই জায়গায় এসে দাঁড়াবে। আমাদের আগের পূর্বপুরুষরা তো চেষ্টা করেছে, সেখান থেকে কি ফল পেলাম? যদি আমি ফল পেতাম যে চামার থেকে আমি হয়ে গেছি অন্য কিছু, তাহলে আমি মেনে নিতাম যে চলো সবাই এবার কুমার হয়ে যায় বাংলাদেশে। সেটা হয়নি, তাহলে আমার ওই ফলটা ওই পর্যন্ত গিয়ে স্থগিত। আমার ওই পথে যাওয়ার দরকার নেই, শিক্ষা নিলাম। দ্বিতীয়, যদি রবিদাসটা আছে, ঠিক আছে, বাবার নামটা জুড়ে দিই, তাই না? বাবুলদা বলছিল যে বাবার নামটা জুড়ে দিই, এই প্রবণতাও চলেছে ওখানে, এই ট্রেন্ডও হয়েছে। এখনকার যে মায়াবতীর যে ভাই, ভারতবর্ষে যে উত্তরপ্রদেশের 4 বারের মুখ্যমন্ত্রী ছিল, আমাদের চামার রবিদাস জাতির মহিলা কাশিরাম সাহেব, যিনি চামার জাতির মানুষ ছিল, বিএসপি নামক একটা পার্টি তৈরি করেছিল। ভারতবর্ষের এখনো পর্যন্ত তৃতীয়, সারা ভারতব্যাপী যে দল আছে 4টে, তার মধ্যে তৃতীয়তম দল হচ্ছে এইটা, হ্যাঁ, বিএসপির। আরও অন্যান্য পার্টি আছে আমাদের সমাজের, নিজের সমাজের পার্টি। ভাবুন, ভোট কোনো অন্য পার্টির লোক আমাদের দেয়, অন্য লোকের লোক আমাদের দেয়। তো এরকম একটা মুভমেন্ট চলে সবসময়, অল টাইম চলেছে। একটা সময় এমন গিয়েছে, ওই মায়াবতীর ভাইপো, ওদের পরিবার সবাই নামের পাশে বাবার নাম লেখে টাইটেল হিসেবে, ওটা উড়িয়ে দিয়েছে। কিন্তু গর্ব করে সব জায়গায় বলে বেড়ায় আমরা চামার জাতির লোক, মুচি জাতির লোক। তাহলে আমি নামের পিছনে বাবার নাম লিখলাম, কিন্তু আমি গর্ব করে বলছি আমি মুচি জাতি। তাহলে আমার নাম রবিদাস থাকলে কি অসুবিধে? এই একটা বিষয়। দ্বিতীয়, এই বারবার কথা আছে চামার শব্দের অর্থ কি, মুচি শব্দে। এবার আমি একটু ব্যাকে চলে যাই, আমাদের জাতির বিষয়ে, গুরুজির বিষয়টাই পরে আসছি। ধরুন চামার জাতি, মুচি একটা জাতি, ঠিক সেরকম পাল একটা জাতি, তাই তো, ব্রাহ্মণ একটা জাতি, আর নাপিত একটা জাতি,
প্রত্যেকটা জাতি বিভাজন হয়েছিল কি নিয়ে? কর্ম নিয়ে, কাজ নিয়ে, তাই তো? যে কামার, যে জাতিতে কর্মকার কামার, তাদের কাজ কি? লোহার জিনিসপত্র তৈরি করা। যে হচ্ছে ছুতোর, তার কাজ কি? কাঠের জিনিসপত্র তৈরি করা। ঘরামি, তাদের কাজ কি? বাড়িঘর তৈরি করবে। সেরকম নাপিতের কাজ কি? চুল কাটবে। ধোপার কাজ কি? জামা কাপড় কাচবে। তার মুচির কাজ কি? চামড়ার কাজ কি? জুতো তৈরি করবে। এবারে ভাবুন একটা জিনিস, আজকে আমরা এখানে যারা আছি, আমি বারবার এই উদাহরণটাই দিই সব জায়গায়, আমরা যারা প্রত্যেকে বসে আছি, প্রত্যেকে ভালো ভালো জামা পোশাক পরে আছি না, ড্রেস পোশাক। এই ড্রেস পোশাক আজ থেকে 5000 বছর আগে চলে যান, এই সুতোর আবিষ্কার হয়েছিল না। এই যে ভালো ভালো পোশাক পরছি, এসব তো ছিল না কিছু। না। তাহলে মানুষ কি পরতো? 5000 বছর আগে মানুষ কি পরতো? কিছু তো পরতো। 10,000 বছর আগে চলুন, 20,000 বছর আগে চলুন, 50,000 বছর আগে চলুন, মানুষ তো ছিল সে সব সময়। তারা কি পরতো? অনেক পুরনো দিনে চলে যান, মানুষ কি পরতো? গাছের পাতা, গাছের ছাল, এসব পরতো। তারও আগে যদি চলে যান, গাছের ছাল পাতাও নেই, তাহলে মানুষ কি থাকতো? উলঙ্গ থাকতো, লজ্জাহীন, যেরকম পশু পাখিরা থাকে সেরকম থাকতো। তারপর লজ্জা নিবারণের জন্য গাছের ছাল পাতা এসব আসলো। এবার দেখুন, গাছের ছাল পাতা পরার থেকে একটা মরা পশুর চামড়া দিয়ে সেটাকে পোশাক বানিয়ে দিল, কমফোর্টেবল, সুস্থ, সুন্দর বানিয়ে তার একটা মানে সুন্দর একটা জিনিস তাকে পরিধানের জন্য বানিয়ে দিল। তাহলে চামার জাতি কি ভালো করলো না খারাপ করলো? নিশ্চিত ভালো করলো। ছালের থেকে, পাতার থেকে তো চামড়ার একটা পোশাক ভালো, তার টিকসই ভালো, তার অনেক বেশি গুরুত্ব। তাহলে চামার জাতির মানুষ সমস্ত মানুষকে পোশাক পরানো শিখিয়েছে, লজ্জা নিবারণ করা শিখিয়েছে। যারা অসভ্য মানুষ ছিল তাদেরকে সভ্য করেছে, সভ্যতা তৈরি করেছে আমাদের। চামার জাতি হিসেবে আমাদের গর্ব হবে না হবে না? আমরা বলতে পারবো কি পারবো না? ধরুন আজ থেকে ওই রকম 10,000 50,000 বছর আগে যখন মানুষ খালি পায়ে ঘুরে বেড়াতো, বনে বাজারে জঙ্গলে কাদা মাটি দিয়ে যেখান দিয়ে যাচ্ছে খালি পায়ে, কোথাও সাপে কামড়াচ্ছে, কোথাও কাঁটা ফুটছে, কোথাও জল বৃষ্টিতে থাকতে থাকতে পায়ে বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে, সেসব থেকে বাঁচানোর জন্য চামড়ার জুতো পরানো শিখালো আমাদের মানুষ। মানুষকে তো জুতো পরানো, ড্রেস পোশাক পরানো শিখিয়েছে আমরা। সারা পৃথিবীর মানুষ, শুধু ভারতে না, চামার জাতির মানুষ, চামড়ার ব্যবহার শেখানো মানুষ সারা পৃথিবীতে আছে। আর সব মানুষকে পোশাক পরানো থেকে শুরু করে সভ্যতার আলোতে নিয়ে এসছি। আধুনিক মানুষ বানিয়েছে আমরা, এটা আমাদের গর্ব। সেই জন্য আমি চামার লিখি, এটা আমাদের গর্ব, এটা অহংকার। পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। গুরুজি বলছে কি, চামড়া, রক্ত আর মাংস দিয়ে গঠিত আকার, চোখ মেলে দেখো সারা জগৎ চামার। পশু পাখি, হাঁস মুরগি, মানুষ, ছাগল, গরু যা আছে সবার রক্ত মাংস চামড়া আছে, সবাই চামার, তাই তো নাকি? ওই জন্য গুরুজি কি গুরুজি বুঝেছিল আমাদের জাতির ইতিহাস, আমাদের কালচার বুঝেছিল। বুঝে যাওয়ার পরেই বলছে কায় রবিদাস খালাস চামার, আমরা খাঁটি চামার। এইটা যখন আপনি গর্ব করে তাদের সামনে বলবেন, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার ছোট ছোট শিশু সন্তানরা যখন এই জিনিসগুলো জানবে, এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে, তখন ওই পাশ দিয়ে কেউ চামার বা মুচি মরলে গায়ের রক্ত তখন গরম হবে না, গায়ে তখন শিরশিরানি হবে না, তখন গর্ব হবে, ভাই চামার বলেছে আমাদের। এটা আমাদের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে। এই গর্ব করতে শিখতে হবে, আর অহংকার করা শেখো। জাতকে যত তুমি গর্ব করবে, জাতকে যত কনফিডেন্সে নেবে, ততই তো সাহস আসবে, ততই তো মানুষ। আমরা তো মেধাবী, বিজ্ঞানী তো আমাদের পরিবার, আমাদের পূর্বপুরুষরা বিজ্ঞানী ছিল সবাই। একটা চামড়া, একটা ধরুন একটা ছাগলকে মরে গেছে, ছাগলটা রাখেন, 2 দিনের মধ্যে ছাগলের গায়ে পচে গন্ধ হয়ে পোকা হয়ে নষ্ট হয়ে যাবে। একটা চামড়া ছাগলের ছাড়িয়ে দিলাম, যে কোনো একটা লোকের হাতে দিন তো, বলুন তার চামড়াটাকে সংরক্ষণ কর দেখি, তুই কেরম পারিস? পারবে না, পচিয়ে ফেলবে। তাহলে একটা চামড়াকে কোন প্রসেসে নিয়ে
কোথায় চুন দিতে হবে, কোন গাছের শিকড় দিতে হবে, কোন গাছের ছাল দিতে হবে, কোন গাছের পাতা দিতে হবে, কি দিলে রং হবে, কতদিন জলে রাখতে হবে, কিভাবে ছালটাকে থেকে পশম তুলতে হবে, এই সমস্ত জিনিসগুলো গবেষণা করে করে এই জিনিস বার করেছে। অত সোজা না চামার হওয়ার। পালাবেন কোথায়? শুধু তো বললাম এই পোশাক আর এই যে হারমোনিয়ামটা বাজাচ্ছে, এই যে খোলটা বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছি, ডুগডুগি বাজাচ্ছি, এই যাবতীয় বাদ্যযন্ত্র কী দিয়ে তৈরি হচ্ছে? চামড়া ছাড়া কোনো বাদ্যযন্ত্র আছে? শুধু এই করতাল বাজাতে হবে, আর কোনোতেই বাজনা হবে না। খোলটা বানিয়েছে, ঢোলটা বানিয়েছে, বানিয়ে ছেড়ে দিলেই কি মানুষ বুঝে গেছে যে এটা ঢোল? ঢোলটা বানানোর পরে দুই দিকে খোলটার মধ্যে চামড়াটা সেট করেছে। একটা যে কোনো আনাড়ি ছেলের কাছে দিয়ে দিন, বলতো বাজা গোটা পারবে? ঢোল কেমন বাজাতে হয়, খোল কেমন বাজাতে হয়, তার তো একটা তাল আছে, একটা ছন্দ আছে। যে আবিষ্কার করেছে সেই তো ছন্দটাকে বার করেছে। চামার জাতির মানুষ ঢাক বাজিয়েছে, শুধু ঢাক বানায়নি, ঢাক কি করে বাজাতে হয়, কোন তালে মারতে হয় সেটাও আবিষ্কার করে দিয়েছে। ছন্দ, তাল, লয় বানিয়ে দিয়েছে। এটা বিজ্ঞানী তো, আপনি লজ্জা পাবেন? শুধু খোলে হয়নি, ঢোলে হয়নি, যাবতীয় যত ধরনের সরঞ্জাম বাজনার, সমস্ত গান তো আমাদের রক্তে রয়েছে, বাজনা তো আমাদের রক্তে, আমরা তো শিখিয়েছি। সমাজকে সুসভ্য বানিয়েছি আমরা, তাহলে আমরা পালাবো কি পালাবো না? গর্ব করে তো বলতে পারি। এবার গল্প কখন করবেন? যদি আপনি এই জিনিসগুলো জানেন তবে তো গর্ব করতে পারবেন। আমার ছেলে মেয়েকে আমি পড়াশোনা শেখাচ্ছি, স্কুলে যাচ্ছে, ইন্টার পাস করছে, কলেজ পাস করছে, তাই কোনো বইতেই সে চামার জাতির কিছু লেখা নাই। সে তো পাস করলো, চাকরি বাকরি পেয়ে গেল, ঘর সংসার করছে। এই ঢোল ঢাক বাজিয়েছে, এই যে মানুষকে চামড়া দিয়ে এইসব সুসভ্য বানিয়েছে, ইতিহাসের বইতে তো লেখাই নেই, সে তো পড়তেই পারিনি। তাহলে তো সে চাকরি পেয়ে সমাজ থেকে পালাবে। সেই জন্য বাড়ি থেকে আমার সমাজের বাচ্চাদেরকে ছোট থেকে হাত ধরে ধরে শেখাতে হবে, তাকে জানাতে হবে, বোঝাতে হবে, তাদের কাছে আমাদের জিনিস পৌঁছাতে হবে। স্কুল বিদ্যালয়ে শুধু পড়ালে হবে না, ওটা অবশ্যই দরকার, ওটা আমাদের প্রথম কাজ। কিন্তু তারও আগের কাজ হবে আমার নিজের জাতির পরিচয়কে তাকে গর্ব করতে শেখাতে হবে। গর্ব যতদিন না করবেন ততদিন তারা কিন্তু যতই বড় পড়াশুনো শিখে বিখ্যাত ডাক্তার, ব্যারিস্টার, উকিল হোক না কেন, সে কিন্তু সমাজ থেকে পালিয়ে যাবে, আপনাকে চিনতে পারবে না, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে টেনে নিয়ে আসবে না। আজকে অ্যাডভোকেট বাবুল রবি দাস বুঝে গেছে, সেই জন্য তিনি উকালতি করার সঙ্গে সঙ্গে ছুটে বেড়াচ্ছে। আজকে 100 কিলোমিটার 150 কিলোমিটার আমার ভাইয়েরা দাদারা আপনারা 100 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে রাত 2টোর সময় আমি বক্তব্য দিচ্ছি আপনাদের সামনে, আপনারা কেন শুনছেন? কিছু না কিছু মাথায় তো এসেছিল। কে আমাদেরকে এই জায়গায় জুড়ি নিয়ে এসছে? এক জায়গায় গুরু রবিদাস। গুরু রবিদাস কোথা থেকে আসলো? উনি তো একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন বেনারসে, হয়ে যাওয়ার পরে তিনিও তো চামার ঘরে জন্মগ্রহণ করেছে। মানুষের কাছে এমনভাবে তিনি বার্তা নিয়ে, বাণী নিয়ে পৌঁছে গেছেন, ঈশ্বর আরাধনার মার্গ তিনি এমন দর্শন করেছিলেন যে ভারতবর্ষের মতো রাজ্যে যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা বড় বড় রাজার রাজত্ব করছিল, তারা গুরুজির কাছে এসে 52 জন রাজা রানী গুরুজির কাছে এসে নতমস্তকে প্রণাম করছে আর বলছে, গুরুজি আমাকে দীক্ষা দিন, আমাকে শিক্ষা দিন, আমাকে শিষ্য গ্রহণ করুন, আমার চলার পথকে আপনারা ঠিক করে দিন। 52 জন রাজা রানী। আজকে আমাদের রবিদাস সমাজের মানুষ আমাদের গুরুজিকে মানবে না? 52টা রাজা মানে 52টা দেশের রাজা, 52টা দেশের রাজগুরু তিনি। শুধু রাজা রানী না, রাজা রানীর গুরু মানে সেই রাজত্ব যারা আছে সবারও তো গুরু, তাই তো নাকি? প্রজার রাজার যে গেলে গুরু, তাহলে প্রজার কি গুরু না? গুরু এমন বানিয়ে দিচ্ছে, এমনভাবে রাজাকে পরামর্শ দিচ্ছে, তুমি এই পথে চলো, সেই পথে সে রাজত্ব শাসন করছে। সিকান্দার শাহ লোধি, ইসলাম যে ভারতবর্ষের যারা ছড়াচ্ছে নিয়ে এসছে, সেই সিকান্দার শাহ লোধি দিল্লির সুলতান, তিনি গুরুজির কাছে শিষ্যত্ব গ্রহণ করছেন। এর থেকে গর্বের কি আছে? রবিদাস আপনি নাম যদি পাল্টে দিতে চান, রবিদাসটাকে যদি পিছন থেকে হটাতে চান, তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন।
কারণ রবিদাস নামকে আপনি যত ছড়াবেন, রবিদাস কথাটাকে, গুরুজিকে যত আপনি সম্মান দিয়ে উপরে তুলবেন, আপনার নামের সঙ্গে রবিদাস লেখা রয়েছে বলেই আপনারও কিন্তু সম্মান আস্তে আস্তে উপরে উঠছে। অতএব আমাদের সবার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য আর একটাই পথ, গুরুজির নাম, গুরুজির পরিচয়, গুরুজির বিচারধারাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে। শুধু আমাদের রবিদাসদের না, রবিদাস সমাজের বাইরে অনেক সমাজ, একটু আগে বলছিল অনেকগুলো জাতি, জাতি জাতি মে জাত হে জয়সে কেলান কে পাত, মানে জাতির মধ্যে জাতি রয়েছে। ঠিক যেরকম একটা কলা গাছ, কলা গাছের একটা বাকল তুলবেন, দেখবেন তার মধ্যে আবার একটা বাকল আসবে, আবার একটা তুলবেন, আবার একটা, অনেকগুলো ভাগ হয়ে গেছে আমাদের জাতির মধ্যে। একটু আগে বলছিল যে আমাদের চামার জাতি, সে বলে মুচি, আমিও বলি মুচি, আমিও চামার, সেও চামার, কিন্তু সে বলছে কি আমি ঋষি, ও বলছে কি আমি মহলদার, ও বলছে আমি বাইন, কে বলছে আমি দাস, আমি বলছি আমি রবিদাস। এই তো ভাগ হয়ে রয়েছে, কলা গাছ তো একটাই, চামার বা মুচি, ঋষি বলো, রবি বলো, আর রুই বলো, আর রুই বলো, যাই বলো না কেন, সব কিন্তু ওই চামার নামক কলা গাছ, বাকিগুলো সব এক একটা বাকল। আমাদের কাজ এখন রবিদাসগুলোকে আমরা একত্রিত করছি, আর একটা ঋষিরূপী যে বাকল আছে সেটাকেও আমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে, মহলদার আছে, রুহিদাস আছে, তাদেরকে অ্যাটাচ করতে হবে, করে আবার সেই বিচ্ছিন্ন ভেঙে ফেলা যে কলা গাছটাকে আবার এক জায়গায় জুড়ে একটা সিঙ্গেল কলা গাছ বানাতে হবে। সেই কলা গাছের নাম হচ্ছে রবিদাসিয়া। গুরু রবিদাসের যারা ফলোয়ার্স, যারা গুরুজিকে মানে, সে শিবনারায়ণপন্থী হোক না, শিবনারায়ণপন্থী কোথায় যাচ্ছে, সেই গুরুজিরই তো বিচারধারা, তাই তো নাকি? গুরুজি যে পথ দেখিয়েছিল সেই পথই তো স্বামী শিবনারায়ণজি মানুষকে দেখাচ্ছে, ওনাকেই তো তিনি গুরু বলে মানছেন। তাহলে আমি গুরুজির উপরে যে বিশ্বগুরু, যে গুরুর গুরু, সমস্ত গুরুর গুরু, তার থেকে বড় তো কেউ নয়, তাহলে তাকে আমরা অবশ্যই ফলো করব। আমি অবশ্যই ধন্যবাদ দেবো শিবনারায়ণপন্থী যত মহন্ত গুরু গোসাইরা আছে বাংলাদেশে, তারা তো এতদিন টিকিয়ে নিয়ে এসেছে সমাজকে। গুরু রবিদাসের বিচারধারাকে, সমাজকে একটা আঙিনায় তো আবদ্ধ করে রেখেছিল, তার জন্য আমি সকলকে আবার প্রণাম জানাচ্ছি। কিন্তু শিবনারায়ণ স্বামী, শিবনারায়ণপন্থী থাকার সাথে সাথে আপনাদের কাছে আমার করজোর করে অনুরোধ, আপনারা যা করছেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের যিনি পরম পিতা, যাকে ছাড়া কোনো উদ্ধারের বিকল্প নেই, যার কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রত্যেকটা স্টেটের, প্রত্যেকটা আমাদের দেশের যত রাজ্যপাল আছে, যত মুখ্যমন্ত্রী আছে, 3 বেলা গিয়ে গুরুজির কাছে প্রণাম করে, গুরুজির কাছ থেকে আশীর্বাদ নেয়, সেই গুরুরকে আমরা যদি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারি, তবেই তো মোদিজি প্রত্যেক বছর জন্মদিনের সময় গিয়ে প্রণাম করে, পুজো করে, আরতি করে আসে। এবছরে গিয়ে 25 ফুট একটা ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন করে দিয়ে এসছে, একটা বিরাট বড় মাঠ লাঙ্গরখানা বানিয়ে দিয়েছে, সেখানে সৎসঙ্গ কেন্দ্র হচ্ছে, থাকার জায়গা হচ্ছে। মানে আপনারা ওখানে একবার চলুন, না গেলে বুঝতে পারবেন না দেশে কি চলছে এখন রবিদাসদের। সারা ভারতবর্ষ জুড়ে 30 কোটি রবিদাস সমাজের মানুষ আমাদের বসবাস। পৃথিবীর মধ্যে এত বড় জাতি আর কারণ নেই, এটা আমাদের গর্ব। তাহলে এই এত বড় জাতি হলো কি করে? এমন একটা জাতি আছে সারা পৃথিবীতে, যে জাতিটা ভারতবর্ষের প্রত্যেকটা মহল্লায় পাবেন, যে জাতি পাকিস্তানের প্রত্যেক মহল্লায় পাবেন, সেই জাতিকে নেপালে পাবেন। আমি আবার এসে দেখছি বাংলাদেশের প্রত্যেক জেলায়, উপজেলায়, সব জায়গায় ইউনিয়নে রয়েছে। এত বড় জাতি কোথায় পাবেন? ব্রাহ্মণ কোটা 3%, তারা দেশের রাজত্ব করছে, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের শ্রেষ্ঠ আসন দখল করে রয়েছে, যেখানে যতই পুজো অর্চনা হোক না কেন ব্রাহ্মণ দিয়ে করবে, তাই তো নাকি? তাহলে ওরা তো ওদের 3% নিজের সত্তাকে ধরে রেখে দিয়েছে, এদিকে আবার বলছে সনাতন, এদিকে বলছে আমরা হিন্দু। তাহলে আমরা আমাদের রবিদাসটাকে ধরে রাখবো, রেখে আমাদের বাংলাদেশে যেটা করণীয় আমরা সেটা করবো, তাতে কি আছে? আমরা কাউকে অপমান করব না, কোনো ধর্মকে আমরা মান সম্মান দেব না, এমনটা নয়। সকল ধর্মকে আমরা সম্মান দিয়ে, সকল জাতিকে আমরা সম্মান রেখে, আমাদের যেটা সেটা নিয়ে আমরা চলব, আমাদের যেটা সেটাকে আমরা সকলের কাছে পৌঁছে দেব।
আজকে বলছিলাম আমাদের মহাপুরুষ যারা আছে, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর, চামার জাতির মেয়ে ছেলে, চামার জাতির ছেলে তার স্কুলে ঢুকতে দিত না, সে ভারতবর্ষের সংবিধান লিখেছে। ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী, বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, তখন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী ছিল বাবু জগজীবন রাম। তাকে স্কুলে ঢুকতে দেওয়া হতো না। সেই স্কুলের বাইরে বসে একদম পিছনের এক কোনায় বসে পড়াশোনা শিখেছে। খাওয়া হতো না দিলে। ছোটোবেলায় ওনার বাবা মারা গিয়েছিলেন, ছোটোবেলা থেকে ওনার পেটে ভাত যেত না সেই সময়, কিন্তু পড়াশোনাটা ছাড়িনি কোনো। ওনার একটা কাহিনী আছে, যে কাহিনী হচ্ছে উনি যখন একটা স্কুলে গিয়েছে ছোটোবেলায়, যাওয়ার পরে সেই স্কুলে তিনটে, মানে প্রথমে ছিল দুটো ওই ঘড়া মাটির কলসি জল খাওয়ার জন্য রেখে দিয়েছিল। প্রথমে একদিনকে গিয়েছে, গিয়ে একটা জল খেতে চাইছে, বলে কিনা জল হবে না, তুমি কি এরা রাম, রাম মানে চামার মুচি, এদের জল দেওয়া যাবে না, তুমি জল ওপর থেকে নাও। দু একদিন দিল, দেওয়ার পরে অসুবিধা হচ্ছে বলে কলেজে স্কুলের প্রিন্সিপাল কী করেছে, আর একটা কলসি দিয়ে দিয়েছে, যা এটা হচ্ছে ছোটো জাতেদের, তুই ওর থেকে খাবি। বাবুজি কী করেছে, তারপরের দিন স্কুলকে যেয়ে দেখছে তিনটে জলের কলসি, একটা ব্রাহ্মণদের, একটা ক্ষত্রিয়দের, আর একটা হচ্ছে ওদের। বাবু কী করেছে, মেরে তিনটে ভাঁড়ি উড়িয়ে দিয়েছে প্রথম দিন। তারপরের দিন আবার দিয়েছে তিনটে কলসি, জল তো খেতে হবে, বাচ্চারা তো খাবে, উনি গিয়ে আবার ভেঙে দিয়েছে তিনটে ভাঁড়ি। বলে কী ব্যাপার, বারবার ভেঙে দিচ্ছে কেন ভাঁড়গুলো? বলে জল যদি খেতে হয় একটা ভাঁড়ের থেকে খাবো, বাকি তিনটে ভাঁড় হিসাবে আমি মানবো না। এই ছোটোবেলা থেকে আমাদের প্রতিবাদী। বাবুজি ছোটোতেই বুঝে গেছে, যদি আমি এদের সুযোগ দিই, যদি ওরা যেটা বলছে যেটা করছে আমরা যদি মেনে নিই, মেনে নিয়েই তো আজকের এই অবস্থা আমাদের। আর কতদিন মানব? একবার তো না, একবার ফোঁস করতে হবে, তবেই তো সিস্টেমের পরিবর্তন হবে। প্রতিদিন মেনে নিচ্ছি যা বলছে তাই, মানতে 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 তারা বুঝে গেছে এটা আমাদের সিস্টেম, এরামি, এটা এরামি, এ পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তনটা হবে কবে? একজন না একজন তো প্রতিবাদ করতে হবে। শুরুয়াতটা কে করবে? কেউ না কেউ, এই বাবুল রবিদাস বলুন, আর জগন্নাথ বলুন, আর প্রদীপ বলুন, আর এখানে যারা যারা আছে এরা বলুন, কারোর না কারোর তো একজনের করতে হবে, বলতে হবে, তো সাহস করে এগিয়ে আসতে হবে। আজকে যে কজনই আছি এখানে, আমরা এখান থেকে যদি আমরা এই কজন ব্যক্তি বেরিয়ে আসি যে না, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি, আজকে থেকে আমরা শপথ নিচ্ছি যে আমাদের সমাজের যুব সমাজকে বিপথে যাতে না যায়, তারা যাতে সঠিক পথে যায়, সেই বার্তাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমি না করলে ও করে দেবে না, ও বা অন্য কেউ করবে, সেই আশায় থাকলে কখনো পরিবর্তন হবে। মায়েদের, ভাইদের, বোনেদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আজকে এখানে যদি আমরা 20 জন থাকি, 20 জনের দায়িত্ব হবে কি, বাড়িতে গিয়ে আরও 20 জনকে, একজন করে বললে তো আরও 20 জন জেনে যাবে, তাদেরকে যদি আমরা ঠিক করে বোঝাতে পারি, তারা যদি আবার একজন করে বলে, তাহলে তো আবার 20 জন, এই তো 60 জন হয়ে গেল। এইভাবে তো কন্টিনিউয়াসলি চলবে। তাহলে আমাদের মানুষ তো এই তো 40 লাখ মতন মানুষ আছে বাংলাদেশে। রবিদাস বলুন, ঋষি বলুন, যাই বলুন, সবার কাছে পৌঁছাতে আমাদের দেরি হবে না। আর আমাদের সমাজটা তো এমন না যে আমরা বুঝি না যে আমরা ছোট জাত, না, বোঝে না তো অন্য জাতিরা, ওরা তো আমাদের ঘৃণা করে। আমরা কি কেউ কোনো রবিদাসকে নিজেরা ঘৃণা করি? বারবার বলছিল না, অখাদ্য কুখাদ্য খাই আমরা, নোংরা খাই, এই লেখাপড়া শিখতে পারিনি। ধরুন একটা মানুষকে আপনি রাস্তা দিয়ে চলতে দেবেন না, আপনি তাদের মাঠের আল দিয়ে হাঁটতে দেবেন না, কারোর বাড়িতে কাজে নেবেন না, তার তো বাঁচতে হবে, সে তো খাবে, সে কি করবে? পেটে যখন এক সপ্তাহ ধরে কোনো ভাত পড়ছে না, কোথায় কার বাড়িতে 2 দিন 1 দিন ফ্যান চেয়ে নিয়ে আসছে, কেউ 2 দিন 1 দিন খুদ দিচ্ছে, অসময়ে কিছুই নেই, খুদও নেই, ফ্যানও নেই। কোথায় পাট গাছের পাতা নিয়ে আসছে, পাট শাক খাচ্ছে, কোথায় কচু তুলে নিয়ে আসছে, কোথায় ওল তুলে নিয়ে আসছে। দিনের পর দিন এইসব খেয়ে খেয়ে মানুষ বাঁচতে তো হবে, কী করবে? মরা পশু যদি কেউ, একটা গরু, একটা ছাগল, একটা মুরগি যদি মরে যায়, সেটা যদি খায় তাহলে সেটা কি পাপ? বেঁচে থাকার জন্য যা খুশি খাওয়া যেতে পারে, তাতে কোনো পাপ নেই, তাতে কোনো অন্যায় নেই। আর মরা পশুর মাংস খেয়েছে না, আমরা জানি কতটুকু, আমরা তো একটা কুয়োর ব্যাঙ হয়ে রয়েছি, কতদূর জানি আমরা।
যে কোনো বৌদ্ধ, আপনাদের বাংলাদেশে অনেক বৌদ্ধিস্ট লোক আছে, যে কোনো বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করে নেবেন। ভারতবর্ষ, সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান সব এলাকা জুড়ে একটা সময় ভারতবর্ষ সম্পূর্ণ বৌদ্ধিস্ট কান্ট্রি ছিল। সেই বৌদ্ধিস্ট কান্ট্রি বৌদ্ধদের একটা নিয়মই হচ্ছে, জৈন নাম শুনেছেন তো? জৈন একটা ধর্ম, জৈন ধর্মের নিয়ম আছে তারা কোনো পশু পাখি কোনো জীব হত্যা করবে না, অহিংসা। ওদের যারা সাধু চলে রাস্তায় ঝাঁট দিতে দিতে যায় যাতে কোনো পিঁপড়ে না মরে যায় পায়ের তলায় পড়ে, কারণ সব জীবের বেঁচে থাকার অধিকার আছে। এবার এরম চলতে চলতে বৌদ্ধরা কী করলো, তারা সিস্টেম বার করলো, মরা আমি খাবো বলে একটা কিছুকে মেরে দিলাম, এটা তো পাপ। কিন্তু যে ছাগলটা এমনিতেই মরে গেছে, দেখা গেলো গরমে হঠাৎ হাটফেল করে মরে গেল একটা ছাগল, সে তো মরে গিয়েছে, সেটা খেলে বৌদ্ধ ধর্মে কোনো পাপ নেই, মরে গেছে খেয়েছি। এই জিনিসটা বৌদ্ধরা সবাই খায়। আপনি চলে যান এই বাংলাদেশের সিলেট ফিলেট এইসব চট্টগ্রাম ফ্রামে যেসব বৌদ্ধ আছে জিজ্ঞাসা করবেন, বাংলাদেশের বাইরে চলে যান, মায়ানমার যান, ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন, লাওস, জাপান, কোরিয়া, যে কোনো দেশে চলে যাবেন, সেখানে সব বৌদ্ধিস্ট কান্ট্রি এগুলো। এই সমস্ত দেশগুলোতে আপনারা যে কোনো মাংসর দোকানে যান না, গিয়ে দেখেন না আজকে খাসির মাংস 1200 টাকা কেজি, মুরগির মাংস এই 150 টাকা কেজি, এরকম লেখা থাকে তো। ওই সমস্ত দেশে দোকানে, মাংসের দোকানে লেখা থাকে অটোমেটিক মরে যাওয়া, যেটা এমনি এমনি মরে গেছে, এই খাসির মাংসের দাম 3000 টাকা কেজি, এমনি মরে গেছে। এই মুরগির মাংসের দাম 1200 টাকা কেজি। মানে ওখানে যে মুরগি, যে খাসিটা এমনি মরে গেছে, সেই মাংসটার দাম সব থেকে বেশি, কারণ ওই মাংসটা পাওয়া যায় না, কম পাওয়া যায়, আর ওটা খেলে পাপ হয় না, ওরা ওটাই খাবে। সব দেশে, যে কোনো আমাদের এশিয়া মহাদেশে চলে যাও, তাহলে এটা নিয়ম। ওই সমস্ত দেশে ওরা খাচ্ছে বলে বসবেন না, ওরা খাচ্ছে তাতে কোনো পাপ নেই, ওদেরকে সম্মানের চোখে দেখা হচ্ছে। আর আমাদের দেশে আমরা খেলে পাপ। আচ্ছা, একটা জিনিস, সাধারণ জিনিস, একটা মাছ খাচ্ছি, মাছটা যদি আমি মরে গিয়ে খেলে অসুবিধে হয়, মাছটা আমি ধরে জ্যান্ত খেয়ে ফেলি, তাই তো নাকি? তুমি মাছটা নিয়ে আসছো, তার গলা কাটছো, আঁশ ছাড়াচ্ছ, তার কাঁটা বার করছো, তার তেলে ভেজে তারপরে তুমি খাচ্ছ, তা মরিনি? মরেছে না মরিনি? জ্যান্ত খেলে আমি জ্যান্ত খাবো, পেটে গিয়ে যত লাফালাফি করে, এটা খেতে হবে। তুমি সেটা করছো না, তুমি ধানাই ভানাই যুক্তি দিচ্ছ এরা মরা খাচ্ছে। মরা তো সবাই খাচ্ছে, মাংস খেলেই মরাই খেতে হবে, তাছাড়া হবে না। তাহলে আমাদের মানুষ পেটের টানে খেয়েছে, খায়, তো কী হয়েছে? বেঁচে তো আছে ভাই, তুমি তো এসে চাল দিয়ে যাওনি। আমার খাওয়া হচ্ছে না বলে তুমি যে তোমার বাড়ি থেকে চাল দিয়ে আমাদের বাঁচিয়ে গেছো, এমন তো না। সিনেমা একটা বাড়িয়েছে ইন্ডিয়াতে কদিন আগে, ওখানে লেখা, ওখানে একটা ডায়লগ আছে, অমর সিং চামকেল, একজন চামার গায়ক পাঞ্জাবি, তাকে মেরে দেওয়া হয়েছিল। 27 বছর বয়সে বিখ্যাত ভারতের গায়ক হয়ে গেছে, চামার জাতির গায়ক এত বড় হয়ে গেছে, তাকে মেরে দিয়েছে। সেই সিনেমায় অমর সিং চমকিলা বলছে, মে চামার ভুখা নাই মরুঙ্গা। খাবার কি করে জোগাড় করতে হয় চামাররা জানে। কি খেলে চামড়া জাতির মানুষ, আমি একটু আগে বারবার বলছিলাম, এটা শুধু বিজ্ঞানী চামড়া আবিষ্কার করেছে তা না, মানুষকে ঔষধ খাওয়ানো শিখিয়েছে চামড়া। ঔষধ, কোন গাছের পাতায় খেলে কোন উপকারটা হবে, কোন গাছের শিকড় খেলে কোন উপকারটা হবে, কোন রোগ সারবে, এ শিখিয়েছে কারা? কি বলে ওইগুলোকে, যেগুলো ওই পাতা টাতা এইসব খেলে কি ওষুধ বলে ওগুলো রে? আয়ুর্বেদিক ওষুধ। আয়ুর্বেদিক ওষুধ শিখিয়েছে কারা? আর যে অ্যালোপ্যাথি হয় সেগুলো তো গাছের ছাল পাতা দিয়েই বানায়, তার থেকে তাছাড়া তো হবে না। এইসব খুঁজে খুঁজে বার করেছে চামার জাতির মানুষ। এটা আমাদের জাতি, এটা গর্ব, এটা চামার জাতি, এটা মুচি জাতি। আজকে যেখানে যেখানে যাবেন, একটা সময় গিয়েছে মানুষকে জন্ম দিয়েছে চামার জাতির মহিলারা দাই মারা। প্রত্যেক বাড়ি বাড়ি, ব্রাহ্মণ বলুন মুসলিম বলুন, প্রত্যেক বাড়ি বাড়ি আমার জাতির মেয়েরা, ওই যে ঝিমা বলতো, অনেকে দাইমা বলতো, বিভিন্ন ধরনের নাম আছে তাদের। সেগুলো কারা হতো? যারা বয়স্ক আছে খুঁজুন, চামার জাতির মহিলা। এরা গিয়ে সেই বাচ্চা প্রসব করাবে,
তাহলে ভাই যাদের হাতে তোমরা পৃথিবীতে আসা শিখলে সেই জাতি ছোট জাত, সেই জাতি অস্পৃশ্য জাত, তুমি বড় হয়ে একটা পইতে নিলে, তুমি বড় হয়ে আমি উঁচু জাত হয়ে গেছি, ওদের আর ছোঁয়া যাবে না। আরে তোরা পৃথিবীতে নিয়ে এসছি আমরা, সভ্যতা তৈরি করেছি আমরা, আমি বারবার বলছি। এটা অহংকার চামার জাতি, পালিয়ে যাওয়ার জায়গা না। মানুষকে, পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর মানুষ, ভারতবর্ষ তো ছোট্ট জায়গা, সারা পৃথিবীর মানুষকে সভ্যতার আলো দেখিয়েছি আমরা। এই গর্ব, এই অহংকার আমাদের করতে হবে। আর গুরুজির কথা যা বাণীতে যা আছে মুখে বলা সম্ভব নয়, বলতে বলতে রাত দিন পার হয়ে যাবে, তাও শেষ করা যাবে না। সেই জন্য কিছু কিছু জিনিস, তার জীবনী কাহিনী, তার বিচারধারাকে সহজে যাতে আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনেরা জানতে পারে। ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার বিভিন্ন অঞ্চল জুড়ে বাঙালিরা অনেক আছি আমরা, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই সামান্য কষ্ট, এটা কষ্ট, এটা আনন্দ, যে বাংলাতে আমরা গুরুজির জীবনী কাহিনী বিচারধারা সমস্ত কিছুকে আমরা তুলে নিয়ে এসেছি। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা শিশুর কাছে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের প্রত্যেককে নিতে হবে। এই অহংকার, জাতির অহংকার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কর্তব্য আপনাদের। আজকে আমি ইন্ডিয়া থেকে এখানে এসেছি, রাত 2-3টের সময় এখানে বক্তব্য দিচ্ছে, আপনারা শুনছেন। শুনে এর মধ্যে থেকে যদি একজনও মানুষ আপনারা দায়িত্ব নিন, নিয়ে যদি এরকম পরিশ্রম শুরু করেন, বেশি দিন লাগবে না বাংলাদেশের কোনায় কোনায় গুরুজির বিচারধারা পৌঁছে যেতে, আর সঠিক বিচারধারা পৌঁছে দেবে। জাতির গর্বকে আমরা আজকে ইন্ডিয়াতে কী করছি আমরা? চামারদের নামে একটা কথা বলার ক্ষমতা কারণ নেই। চামারদের স্বার্থে হানিকারক এমন কোনো সরকারেরও ক্ষমতা নেই। আমাদের ওখানে সংবিধানে লেখাই আছে, সংবিধান হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সমস্ত দেশের কাছেই, সব দেশেরই সংবিধান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেখানে আমরা সংবিধানকে বাঁচানোর জন্য, আমি বলছিলাম না, আমাদের নিজস্ব অনেকগুলো পার্টি আছে, অনেক দল আছে, সেখানে আমরা করে দেখিয়েছি। আরও চেষ্টা চলছে, আরও আমরা সবার কাছে পৌঁছে দেয়। আমাদের 30 কোটি মানুষ আছে বলে 30 কোটি মানুষই যে বুঝে গেছে, চলে এসছে, সবাই এসে গেছে এমনটাও হয়নি, কিন্তু যতটুকু মানুষ বুঝে গেছে তাতে ইন্ডিয়ার গভর্নমেন্ট পর্যন্ত, কেন্দ্র সরকার পর্যন্ত চামার জাতির হানিকারক এমন কোনো নিয়ম কানুন বদলাতে ভয় পায়। একবার ছাড়া 5 বার ভাবে। এক কথায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা দিল্লি জুড়ে একদম ঘিরে বসে থাকবে, সরকার দেশ চালাতে পারবে না, এরকম একটা পরিস্থিতি। অথচ বাংলাদেশের আমরা এই 20-30 কোটি মানুষ, এই 20-30 লক্ষ মানুষ যারা আছি, এই মানুষগুলো আমরা অন্ধকারে অতলে পড়ে আছি। আমাদের একটাই আবেদন, আপনারা সরকারের বিরুদ্ধে, আমি বিদ্রোহ করার কথা বলছি না, সরকার তো আমাদের সরকার, সরকার যেমন আছে চলুক, কোনো দল কোনো রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সমাজকে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে, সচেতন করে আমরা যাতে এক মুষ্টির মধ্যে রাখতে পারি। বিপদে আপদে সমস্যায় যদি আমরা বাংলাদেশের মানুষ এক হয়ে যায়, সঙ্গে আমাদের ইন্ডিয়ার মানুষ আছি, সঙ্গে আমাদের পৃথিবীর সব দেশে আমরা আছি, আর সব দেশে গুরুজির এখন বিচারধারা বাণী, গুরুজির মন্দির তৈরি হয়ে গেছে। আমেরিকার মতো দেশে 27 থেকে 30টা মন্দির হয়েছে, শুধুমাত্র লন্ডন, ইংল্যান্ডে একা গুরুজির 32টা মন্দির হয়ে গেছে। এরকম ইউরোপের সব দেশে আছে, আমেরিকার ম্যাক্সিমাম দেশে আছে, পৃথিবীর বেশিরভাগ দেশে গুরুজির বাণী, গুরুজির মন্দির তৈরি হয়ে গেছে। বাংলাদেশের বুকে আমরা পিছিয়ে আছি। বাংলাদেশে যদি, ভারতবর্ষে সোনার মন্দির তৈরি হচ্ছে, গুরুদেশে বেনারসে সোনার মন্দির, পাঞ্জাবে চলে যাবেন মন্দির দেখলে মাথা খারাপ হয়ে যাবে, উত্তরপ্রদেশ চলে যাবেন মন্দির দেখলে মাথা করে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে মন্দির। গুরুজির জন্ম জয়ন্তীতে সারা ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, সম্পূর্ণ জেলা জেলায়, প্রত্যেকটা গ্রামে যেখানে আমাদের রবিদাস কমিউনিটির মানুষ আছে, প্রত্যেকটা গ্রামে গুরুজির জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। সন্ধ্যাবেলা বিকালবেলা বিশাল বড় শোভাযাত্রা গ্রাম থেকে নিয়ে, বাজি বাজারে নিয়ে করতে করতে যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে সেই স্টেটের, সেই রাজ্যের কোনো একটা, আমাদের কলকাতায় একটা বিশাল বড় আমরা মিছিল করি প্রত্যেক বছর গুরুজির জন্মজয়ন্তী, মিছিল না শোভাযাত্রা। ওটা সমাজকে তো দেখাতে হবে, অন্য সমাজকে, ভাই আমরা দেখো কেমন একত্রিত হয়েছে, আমাদের সভ্যতাটা দেখো। তোমরা তো এতদিন শুনেছো আমরা নোংরা, আমরা ঘিঞ্জি, আমরা অস্পৃশ্য, আমাদের কিচ্ছু নেই গর্ব করার। তাহলে তাদেরকে তো জানাতে হবে, জানাতে হলে তো একত্রিত হতে হবে। একত্রিত না হলে তারা জানবে কেন? এই আজকে এখানে একটু আগে কোন দাদা বললো, রাত আপনার 12টায় না করে
যদি এগুলো দিনের বেলায় করতে পারি, যদি দিনের বেলায় করতে পারি, সন্ধ্যাবেলা করতে পারি, আশপাশের লোকজন জানবে, মাইক লাগাবো, 5টা লোক শুনবে আমাদের কথা, তবেই তো তারা আমাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। তারা না জানলে এই 12টার সময় সবাই ঘুমাচ্ছে, আমার পরিবারের ছেলে মেয়েরা সবাই ঘুমাচ্ছে, আমার তো আজকের দিনটা গেলই, কালকেও আমি কাজে যেতে পারবো না। তাহলে পরিবর্তন সময়ের সঙ্গে, যেটা সময়ের উপযোগী সেটা আমাদের করতে হবে, ওইভাবে করতে হবে। আজকে আমরা কিসের টানা সেই ইউপি বিহারের পশ্চিম দিক থেকে আজকে বাংলার এই দিকে চলে এসছে? পূর্বপুরুষরা কেন এসছে এখানে? এমনি এমনি এসছে? আনন্দ করে নাচতে নাচতে গান বাজনা করার জন্য এসছে? এদিকে পেটের তাড়নায় এসছে, ওখানে জাতিগত হিংসা বিভিন্নভাবে হয়েছে, অত্যাচার হয়েছে, বাঁচার তাড়নায় এসেছে। এই কারণেই এসেছি আমরা। তাহলে এখানে যখন এসেছি আমাদের কালচারকে ধরে রেখেছি, এবার আমরা চাইবো গুরুজির বিচারধারাটাকেও আমরা আমাদের মধ্যে আরো গাঢ়ভাবে, শক্তভাবে, মজবুতভাবে ধরে রাখতে পারি। প্রত্যেকের কাছে দায়িত্ব নিয়ে আমি বলছি, আপনারা এগিয়ে আসুন। অনেক ভালো দিন, অনেক সুন্দর সমাজ, অনেক সুন্দর ভবিষ্যৎ আপনাদের জন্য, বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। আমরা গ্লোবাল রবিদাসিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম ধরনের গুরুজির ছবি আমরা বানিয়েছি, যেটা ফ্রি অফ কস্ট যত সম্ভব বাংলাদেশে দেওয়ার চেষ্টা করছি। এই বইটা আমরা 1000 কপি বানিয়েছিলাম বাংলাতে, যেগুলো ফ্রি অফ কস্ট দেওয়া হবে। কিছু বই আমি 2বার এসেছি, বই ছবি এগুলো নিয়ে এসেছি, দিয়েছি কিছু, কিন্তু ইন্ডিয়া থেকে বারবার সমস্ত কিছু ব্যাগ ভরে ভরে নিয়ে আসা মুশকিল, অত্যন্ত ভারী, এবং এয়ারপোর্টগুলোতে যেখানে চেক পয়েন্ট হয়, ইমিগ্রেশনে অনেক সমস্যা তৈরি করে। সেই জন্য আমরা এরপরে ভবিষ্যতে পরিকল্পনা করছি সবাই মিলিতভাবে এই বইগুলো, যেহেতু আমাদের কাছে একটা সম্পদ, এগুলো একটা ঐতিহাসিক কাজ, এই বইগুলোকে আমরা বাংলাদেশ থেকে প্রকাশ করতে চাইছি। বাংলাদেশ থেকে, কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষ, আমি আনছি এক ব্যাগ, 200, 300, 400 কী হবে? সেই জন্য এই বইগুলো সংক্ষিপ্ত আকারে আসলেও এগুলো যারা আপনারা মেন দায়িত্ব আছে, 1জন 2জন করে নিয়ে নিজেরা পড়ে আপাততভাবে আরেকজনকে সাহায্য করুন, প্রয়োজনে জেরক্স করে নিন, নিয়ে আপাতত চালান, পরবর্তীতে আমরা যখন আরও প্রকাশ করব সেগুলো সংগ্রহ করুন, আপনারা দায়িত্ব করে পৌঁছে দিন। কারণ আমরা তো বারবার আসবো না, প্রচার আপনাদেরই করতে হবে, দায়িত্ব আপনাদের নিতে হবে, আমরা শুধু একটু পৌঁছে দেওয়ার এইটুকুনি আমরা সাহায্য করতে পারি। কারণ ব্যথা বাংলাদেশে, ইন্ডিয়া থেকে কত এসে আমি তেল মলম দেবো বলুন? সম্ভব না। তাহলে আপনাদের এটা উপলব্ধি করতে হবে, আমাদের সমাজ এখানে জাগাতে হবে। আমরা লড়াই করব না সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকবে না, কিন্তু সমাজ, সংস্কৃতি এবং সচেতনতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার মুক্ত একটা সমৃদ্ধশালী গৌরবময় ইতিহাস আমাদের রয়েছে। সেই ইতিহাসকে জাগিয়ে তুলে নতুন করে একটা সমাজ নির্মাণের যে একটা অভিনব প্রচেষ্টা, একটা সমাজকে ঐক্যবদ্ধ করে তোলার যে একটা বিরাট বড় সংকল্প আজকে আমরা এখান থেকে নিচ্ছি, এইটাকে আপনাদের দায়িত্ব সহকারে পৌঁছাতে হবে। বিশেষ করে আমার ইয়াং জেনারেশনের ভাইরা, সত্যি আমি আপ্লুত যে বাংলাদেশে এসে, সত্যি আমি যখন প্রথম তো এখানে তো আসিনি, কিন্তু তার আগে থেকেই আমার সঙ্গে ম্যাক্সিমাম বহু লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে, তার মধ্যে 99% হচ্ছে ইয়াং ছেলে, আমাদের সমবয়সী, আমার ছোট, আমার থেকে একটু আধটু বড়। এরা যখন দেখছে, শুনছে, জানছে, আমাকে ডাইরেক্ট কল দিচ্ছে, দাদা আজকে এই ভিডিওটা দেখলাম, কি ভালো লাগলো, সত্যি আমি কখনো শুনিনি এই কথাগুলো, আমরাও চাই এর সঙ্গে যুক্ত হতে, আমরা কীভাবে কী করবো বলুন, আপনি আমাদেরকে সাহায্য করুন, পথ দেখান, তাদেরকে আমরা যুক্ত করি। কিন্তু একার দ্বারা কিচ্ছু সম্ভব না, আপনাদের এই মুষ্টিময় কিছু লোকের দ্বারা কিচ্ছু সম্ভব না, কিন্তু বিন্দু বিন্দুতেই হবে সিন্ধু। আজকে যেটা এখানে শুরু হয়েছে সেটা এক জায়গা থেকেই তো স্ফুলিঙ্গটা ছড়াবে। এমন তো হয় না যে চরকার আগুন চারিদিক থেকে সে চরকায় জমছে, একটা চরকা যদি জ্বালিয়ে দেন, চরকার আগুনটা তো ছড়াই চারিদিকে এক জায়গা থেকে, তাহলে আমাদের এখান থেকে ছড়িয়ে দিতে হবে সব জায়গায়, যত মানুষের কাছে যাব। আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন, সেখানে গিয়ে 2-1জনের সঙ্গে, ভাই জানিস আমাদের জাতির এই ইতিহাস আছে, এই গর্বের বিষয় আছে, এই জানিস, তোরা জানিস এরকম একজন এসেছিল, বা এই একটা বই পেয়েছিলাম, এই একটা লিফলেট পেয়েছিলাম। অনেক টাকা আমরা অনেক বিষয়ে খরচ করে দিই, তার থেকে 2, 5, 10 টাকা, 100 টাকা, 20 টাকা জোগাড় করে সঞ্চয় করে যদি এই কিছু আমরা লিফলেট বানিয়েছি সংক্ষিপ্ত আকারে, এই একটা করতে খুব বেশি হলে 50 পয়সা খরচ হবে, বেশি করে ছাপালে, নাহলে হয়তো 1 টাকা বা 2 টাকা
আমি পকেটে রেখে দিলাম, দেখ এটা পড়ে দেখিস কী লেখা আছে, ভালো লাগলে এখানে আমার ফোন নাম্বার দিয়ে আছে, ফোন করে নিস। তোরা আরও জানা, তোরা এই বিষয়গুলো এগিয়ে আয়। এটা তো একটা বলছি তো, এটা তো আন্দোলন, তো আন্দোলন চলছে। তো আপনি যদি আন্দোলন না শুরু করেন, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশকে স্বাধীনতার মূল কাণ্ডারি, তিনি যদি মনে করতে ও দরকার নেই, যা হচ্ছে, আমি তো ভাই নেতা, পাকিস্তান যা করছে করুক যা, আমি তো নেতা, আমি তো এখানকারের সব থেকে বড় লিডার, তাই না? তাহলে কি দেশ স্বাধীন হতো? হতো না। তিনি শুরুটা করেছিল, সাহসটা করেছিল। আজকে দেখুন স্বাধীন বাংলাদেশে আমরা বসে আছি। এরকম শুরু করতে হবে এখন। এটাই বলে আরও বহু কিছু বলার আছে, কিন্তু অনেক রাত হয়েছে, অনেক আগ্রহ নিয়ে বসে আছেন, আরও কার্যকলাপ আছে। আমি প্রয়োজনে এই দুবার আসলাম, আরও হয়তো আসতে পারবো যদি গুরুজি কৃপা করে, আপনারা যদি ডাকেন। আমি চেষ্টা করবো যতটা সম্ভব, যত রকমভাবে সহযোগিতা করে নিয়ে আসা, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, যেখান থেকে যতটুকু পারি হেল্প নিয়ে এসে আমি বাংলাদেশকে দেওয়ার। কারণ এটা বাংলা, আমার রক্ত, আমার মাটি। আমি বাংলায় যেমন কথা বলি, ইউরোপের, ইন্ডিয়ার অন্যান্য লোকেরা বলতে পারে না, আপনারা বুঝতে পারবেন না সেসব ভাষা। তাহলে আমি চেষ্টা করছি সমস্ত রকমভাবে বাংলাদেশকে, পশ্চিমবঙ্গকে, পুরো বাংলাকে আমরা জাগিয়ে তোলা। রবিদাসেরা তবুও জেগে আছে, ঋষিগুলো সব মরে গেছে, সেগুলোকেও আমাদের দায়িত্ব নিতে হবে, কারণ ওটাও আমার ভাই। সেগুলোকেও আপনাদের দায়িত্ব করে, সচেতন করে, এক করে নিয়ে আসুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য তো আর বলবো না, অনেক বড় কিছু বলে দিলাম। জয় গুরুদেব। জয় গুরুদেব।